তুমি তো বেশি পারো। ওকে, আমরা লাস্ট ক্লাসে সরল দোলকের অঙ্কে অনেকের একটা জিনিস নিয়ে প্রবলেম হয়েছে, কারো কারো উচ্চতা একটু কম বেশি বেড়েছে। অনেকে বলছো যে স্যার উচ্চতা কম বেশি প্রবলেমটা কি? আসলে এখানে মূল জিনিসটা হচ্ছে সূত্র তো দুই ভাবে করা যায়। একটা হচ্ছে তুমি দোলনকাল দিয়ে চাইলে বের করতে পারো, অথবা দোলনকালের মাধ্যমে অভিকর্ষ ত্বরণ বের করে সেখান থেকে আবার এইচ বের করতে পারো। এই জন্য উত্তরে প্রায় কিছু ভিন্ন ভিন্ন হবে, কিন্তু সব উত্তরই রাইট। অনেক ডিফারেন্ট, অনেকে বলতে পারে 1000 মিটার বা 2000 মিটার, অনেক উত্তর ডিফারেন্ট হতে পারে, কোনো সমস্যা নাই, মানে অনেক বড় পরিমাণে ডিফারেন্ট হবে, কোনো প্রবলেম নাই, কারণ সূত্র চেঞ্জের কারণে এরকম ঘটনা ঘটে। এই একই প্রবলেম তুমি ষষ্ঠ অধ্যায়ে ফিল করবা এবং অষ্টম অধ্যায়ে ফিল করবা। যাই হোক, তাহলে আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা আজকে যে সরল দোলক কয়েকটি জিনিস আমরা আলোচনা করব। সরল দোলক সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে কিছু কিছু জিনিস আমরা জানি, আর কিছু নতুন জিনিস আমরা এখানে অ্যাড করব। কিছু কিছু জিনিস জানি বলতে, আমরা যেমন গত ক্লাসে যখন সরল দোলকের দোলনকাল বের করছিলাম, দেখছিলাম যে দোলনকালের সূত্র হচ্ছে T proportional to 1/√g। আচ্ছা, তার মানে এখানে এই জিনিসটা আমরা তখন দেখছি যে যখন আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে h উচ্চতায় যাই, পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন আমরা h উচ্চতায় যাই, তখন কিন্তু h উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের চেয়ে কম। আবার যখন আমরা h গভীরতায় গেছি, h গভীরতাতেও কিন্তু অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের চেয়ে কম। তাহলে যেখানে আমার অভিকর্ষ ত্বরণের মান কম হবে, সেখানে কিন্তু ঘড়ি বা দোলক ফাস্ট হয়ে যাবে, যেখানে মানে সরি দোলনকাল বেড়ে যাবে, যেখানে অভিকর্ষ ত্বরণের মান কম সেখানে কিন্তু দোলনকাল বেড়ে যাবে। দোলনকাল বেড়ে যাওয়া মানে কিন্তু তোমার দোলকটা স্লো হয়ে যাবে, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরে উঠব এবং পৃথিবীর পৃষ্ঠে যত ভিতরে যাব, অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের চেয়ে কম। যেহেতু অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের চেয়ে কম, তার মানে দোলনকাল বেশি, আর দোলনকাল বেশি মানে ওই দোলকটি স্লো। দোলনকাল বেশি মানে ওই দোলকটি স্লো। তাহলে 1 নম্বর পয়েন্ট লিখবা। এই দুটো জিনিস লেখার পর সবাই 1 নম্বর পয়েন্ট লিখবা, খনির ভিতরে 1 নম্বর পয়েন্ট লেখো, খনির ভিতরে বা পাহাড়ের চূড়ায়, খনির ভিতরে বা পাহাড়ের চূড়ায় জি এর মান কম। খনির ভিতরে বা পাহাড়ের চূড়ায় জি এর মান কম। লিখছো? খনির বা পাহাড়ের চূড়ায় জি এর মান কম, দাঁড়িয়ে দিবা। কাজেই একটি সরল দোলককে পাহাড়ের উপর বা খনির ভিতরে নিলে এর দোলনকাল বাড়বে। বলতেন, মাত্র আসলাম। এর দোলনকাল বাড়বে, ফলে বকটি আস্তে চলবে। দেখা হয়েছে? আরেকবার বলেন।
খনির ভিতরে বা পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে জি এর মান কমবে, অর্থাৎ কোন সরল দোলককে যদি খনির ভিতরে বা পাহাড়ের চূড়ায় নিয়ে যাও তবে দোলনকাল বেড়ে যাবে, অর্থাৎ ববটি আস্তে চলবে, অর্থাৎ ববটি আস্তে চলবে। দোলনকাল বেড়ে যাওয়া মানে তোমার ববটা কি চলবে? আস্তে চলবে। দুই নাম্বার পয়েন্ট, দুই নাম্বার পয়েন্টটা লেখো। দুই নাম্বার পয়েন্টটা হচ্ছে তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ তোমার সরল দোলকের যে ঝুলন বিন্দু থেকে, সরল দোলকের ঝুলন বিন্দু থেকে তুমি যে সুতাটা বা তারটা ঝুলিয়ে যে ববটা ঝুলায় দাও, এই ববটা যদি ধাতু দিয়ে তৈরি হয়, বিভিন্ন ধাতু তৈরি হতে পারে, লোহার হতে পারে, তামার হতে পারে, যদি ধাতু নির্মিত হয় তবে এই ধাতুগুলোর কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তাদের আকার আকৃতির সংকোচন বা প্রসারণ ঘটে, খুব সামান্য হলেও ঘটবে, খুব সামান্য হলেও কিন্তু ঘটবে। তাহলে দেখা যায় কি, তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তাপমাত্রা যদি কোনো সরল দোলকে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তবে ওই দোলকের কার্যকর দৈর্ঘ্য বাড়ে। খেয়াল করবা কি বললাম, যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তবে সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধি পায়। কার্যকর দৈর্ঘ্যের সাথে আমাদের দোলনকালের সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ কার্যকর দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তবে সরল দোলকের দোলনকাল বৃদ্ধি পাবে, এবং দোলনকাল বৃদ্ধি পেলে কিন্তু ববটি ধীরে চলবে। যে সকল সরল দোলকের ববগুলো ধাতু দিয়ে তৈরি হয় সেই সকল ববের আকার আকৃতি তাপমাত্রার উপর ডিপেন্ড করে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে এদের আকার পরিবর্তন হয়। তখন দেখা যায় তাপমাত্রা যদি বৃদ্ধি করো তবে ওই সকল সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধি পায়, কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে দোলনকাল বৃদ্ধি পায়, এবং দোলনকাল বৃদ্ধি পেলে ববটি ধীরে চলে। আবার তাপমাত্রা হ্রাস পেলে কার্যকর দৈর্ঘ্য হ্রাস পায় এবং দোলনকাল হ্রাস পায়, অর্থাৎ ববটি দ্রুত চলে। তাহলে পয়েন্ট নাম্বার 2 লিখবা। দুই নাম্বার পয়েন্ট লিখবা, ধাতু নির্মিত ববের ক্ষেত্রে, ধাতু নির্মিত ববের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে কার্যকর দৈর্ঘ্য এল বৃদ্ধি পায়, কার্যকর দৈর্ঘ্য এল বৃদ্ধি পায়, ফলে দোলনকাল টি বৃদ্ধি পায়, ফলে দোলনকাল টি বৃদ্ধি পায়। দেখা হয়েছে এই পর্যন্ত? লেখা হয়েছে? জি স্যার। দাঁড়ি দিবা, তাই দাঁড়ি না, সরি, কমা দিবা, তাই ববটি ধীরে চলবে, তাই ববটি ধীরে চলবে। বব ধীরে চলা মানে কিন্তু সরল দোলক ধীরে চলা, তাই ববটি ধীরে চলবে। দাঁড়ি দিয়ে লিখবা, তাপমাত্রা কমলে, তাপমাত্রা কমলে কার্যকর দৈর্ঘ্য হ্রাস পায়, তাপমাত্রা কমলে কার্যকর দৈর্ঘ্য হ্রাস পায়, কমা দিয়ে লিখবা, ফলে দোলনকাল টি হ্রাস পায়, ফলে দোলনকাল টি হ্রাস পায় এবং ববটি দ্রুত চলে, এবং ববটি দ্রুত চলে, এবং ববটি দ্রুত চলে। দেখা হয়েছে? জি স্যার। এবার
3 নাম্বার পয়েন্ট, পয়েন্টটা হচ্ছে লিফটের ক্ষেত্রে ঘটনা হচ্ছে আমরা লিফটের 3টা কেস করছিলাম। ধরো বিষয়টা হচ্ছে এই ধরনের যে একটা লিফট মনে করো এ সুষম ত্বরণে উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে এবং লিফটের ভিতরে একটা সরল দোলক ঝুলানো আছে। তাহলে লিফট, সরল দোলক এই সবকিছু যে ওজন, সে ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করে। এই সবকিছুর যে ওজন সেটা খাড়া নিচের দিকে ক্রিয়া করে। লিফটটা এ সমতরণে উপরের দিকে যাচ্ছে। তো যদি কোনো লিফট এ সমতরণে উপর দিকে যায়, উপরের দিকে যায়, তবে আমরা জানি প্রতিক্রিয়া বল মানে আর, প্রতিক্রিয়া বল আর ইজ ইকুয়াল টু ছিল m ইনটু g প্লাস a। আচ্ছা স্যার, এখানে একটা জিনিসটা আমাকে ক্লিয়ার করে দিবেন। কি বল স্যার মানে আচ্ছা, এখানে মানে যে সমতরণ যে এর মানটা কি স্যার জেড থেকে বেশি না কম? এর মান g এর থেকে অবশ্যই কম, এখানে কম হবে। কম, নরমাল কেসে g এর থেকে অবশ্যই কম হবে। তাহলে কি বললাম, যদি লিফটটা এ সমতরণে বা এ সুষম ত্বরণে উপরের দিকে উঠতে থাকে, তখন আমরা জানি এই লিফটের মধ্যে যে থাকে তার উপর প্রতিক্রিয়া বল হচ্ছে m * g + a। অর্থাৎ আমার এখন লিফটের উপরে, লিফটের ভিতরে একটা সরল দোলক আছে, তাহলে সরল দোলকের উপর প্রতিক্রিয়া বল হচ্ছে m * g + a, g + a। তার মানে লিফটের ভিতরে যে সরল দোলকটা, তার ক্ষেত্রে কিন্তু এখন যদি আমি কার্যকর ত্বরণ চিন্তা করি, লিফটের ভিতরে যে সরল দোলকটা তার উপর যে কার্যকর ত্বরণ, সেই কার্যকর ত্বরণের মান কিন্তু g + a। লিফটের মধ্যে যে সরল দোলকটা আছে, সেই সরল দোলকের কার্যকর ত্বরণ কিন্তু এখন g + a। যদি g + a হয়, তার মানে ত্বরণ কিন্তু এখন বেড়ে গেছে। ত্বরণ যদি বেড়ে যায়, তাহলে আমরা জানি কি t প্রপোর্শনাল টু √g, √g। তার মানে যখন সরল দোলকটি লিফটের ভিতরে থাকবে এবং লিফট যখন এ সমতরণের উপরের দিকে উঠবে, তার মানে ত্বরণের মান বেড়ে যাবে, তার উপর যে কার্যকর ত্বরণ, সেই কার্যকর ত্বরণের মান বেড়ে যাবে, কারণ তার এখন কার্যকর ত্বরণ কত, g + a। কার্যকর ত্বরণ যদি বেড়ে যায়, দোলনকাল বেড়ে যাবে, দোলনকাল যদি বেড়ে যায়, বলটি ধীরে চলবে। অর্থাৎ আমাদের মূল জিনিস হচ্ছে পয়েন্ট লিখবা, যখন লিফটটি এ সুষম ত্বরণে উপরের দিকে উঠতে থাকে, লেখো যখন লিফটটি এ সুষম ত্বরণে উপরের দিকে উঠতে থাকে, তখন দোলনকাল t = 2 পাই √g √p/√L / g + a। যখন লিফটটি এ সুষম ত্বরণে উপরের দিকে উঠতে থাকে, তখন দোলকটির দোলনকাল হচ্ছে 2 পাই √L / g + a। এবং যেহেতু এখানে দোলনকালের মান বেশি, অর্থাৎ বলটি স্লো হয়ে যাবে। যখন লিফটটি এ সুষম ত্বরণে উপরের দিকে উঠবে, তখন দোলকটির দোলনকাল হচ্ছে 2 পাই √L / g + a। লেখা হয়েছে স্যার ওখানে এটা টিটা জি এর মানে ওই কার্যকরী ত্বরণের ব্যস্তানুপাতিক ছিল না বর্গমূলের ব্যস্তানুপাতিক? হ্যাঁ, ও এখানে এখানে ভুল লিখছি, সরি এই জায়গাটা ভুল লিখছিলাম, হ্যাঁ
জি প্লাস এ, অর্থাৎ এখানে টি এর মান হ্রাস পাবে, সরি এখানে টি এর মান কমে যাবে, যেহেতু জি এর মান এখানে বেশি, টি এর মান কমে যাবে, অর্থাৎ ববটি দ্রুত চলবে, অর্থাৎ ববটি দ্রুত চলবে, অর্থাৎ ববটি দ্রুত চলবে। যেহেতু অভিকর্ষ ত্বরণের মান বেশি, দোলনকাল কম, অর্থাৎ ববটি দ্রুত চলবে। এবার এটার ভিতরে যদি লিফটটা এ সুষম ত্বরণে নিচের দিকে নামতে থাকে, যদি লিফটটি এ সুষম ত্বরণে নিচের দিকে নামতে থাকে, যদি লিফটটি এ সুষম ত্বরণে নিচের দিকে নামতে থাকে, তাহলে আমরা জানি যে এখানে কার্যকর ত্বরণ অর্থাৎ জি প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে জি মাইনাস এ, কার্যকর ত্বরণ জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস এ, এখানে কার্যকর ত্বরণ হয়ে যাবে জি মাইনাস এ। তার মানে এই ক্ষেত্রে আমাদের দোলনকালের ফর্মুলা হবে 2 পাই √l ডিভাইডেড বাই জি মাইনাস এ। তার মানে দোলনকাল এই ক্ষেত্রে কি হবে, বেড়ে যাবে এবং ববটি ধীরে চলবে, ববটি ধীরে চলবে। যখন লিফটটি এ সুষম ত্বরণের উপরের দিকে উঠতে থাকে, তখন লিফটের ভিতরে যে ব্যক্তি বা দোলক তার কার্যকর ত্বরণ কমে যায়, জি মাইনাস এ হয়ে যায়, এটা আমরা ফোর্থ অধ্যায়ে পড়ে আসছি। তাহলে যদি কার্যকর ত্বরণ কমে যায়, তাহলে দোলনকাল বেড়ে যাবে, আর দোলনকাল বেড়ে যাওয়া মানে ববটি ধীরে চলবে। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করে যে এই সরলদোলকটা সমবেগে উপরের দিকে উঠতেছে, সমবেগে উপরের দিকে উঠে বা নিচে নামে, তখন দোলনকালে কি রূপ পরিবর্তন হবে বলতো, কি বলতে পারবা? তখন তো এল বাই জি হবে, কেন পরিবর্তন হবে না। এল বাই জি কেন হবে দিদি? এল বাই জি কেন হবে দিদি? এল বাই জি কেন হবে বলো? সমবেগে উপরে উঠে আর নিচে নামে, পরিবর্তন তো আর হবে না। হ্যাঁ, যখন, ঠিকই বলছে দিদি, যখন লিফটটি সমবেগে উপরের দিকে উঠবে বা সমবেগে নিচের দিকে নামবে, যখন লিফটটি সমবেগে উপরের দিকে উঠবে বা সমবেগে নিচের দিকে নামবে, তখন অ্যাকচুয়ালি আসলে লিফটের কোনো ত্বরণ নেই, লিফটের ত্বরণ শূন্য ধরবো আমরা। যখন লিফটটি, তাহলে এখানে লিখবা যখন লিফটটি সমবেগে উপরে উঠে বা নিচে নামবে, তখন সরল দোলকের দোলনকাল t is equal to 2 pi √l by g, অর্থাৎ দোলনকালের কোনরূপ পরিবর্তন হবে না, তখন সরল দোলকের দোলনকালের কোনরূপ পরিবর্তন হবে না। দেখো, তাহলে এখানে তিনটা পয়েন্ট পাইলাম। যখন একটা সরল দোলক লিফটের মধ্যে থাকবে, যখন লিফটটি এই সুষম ত্বরণের উপরের দিকে যাবে, তখন দোলক মানে ববটা ফাস্ট হয়ে যাবে, যখন নিচের দিকে নামবে তখন ববটা স্লো হয়ে যাবে, আর যদি সমবেগে উপরে ওঠে বা নিচে নামে, তখন দোলনকালের কোনো রূপ পরিবর্তন হবে না, অর্থাৎ t = 2 পাই √l/g থাকে। আচ্ছা, এখন এরপরের কথাটা হচ্ছে, এরপরের পয়েন্টটা হচ্ছে যে যদি তুমি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাও, পৃথিবীর কেন্দ্রে অর্থাৎ যেখানে অভিকর্ষ ত্বরণের মান শূন্য, যদি এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্টটা, 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে, একটু ওয়েট করো, আস্তে আস্তে।
তাহলে আমরা 4 নাম্বার পয়েন্টটা যদি লিখি যে যখন যখন তুমি সরল দোলকটাকে কি করবা, যখন সরল দোলকটাকে তুমি পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলা, তা আমরা জানি পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত? 0। পৃথিবীর কেন্দ্রে যদি নিয়ে যাও, তাহলে পৃথিবীর কেন্দ্রে যদি নিয়ে যাও তাহলে দোলনকাল কত হবে বলো তো? 2 পাই অসীম। L/0। তার মানে t হয়ে যাবে অসীম। t অসীম মানে কি বলো তো? আসলে দোলনকাল কি হবে? দোলকটার কি অবস্থা হবে? সাইডে স্টপ হয়ে যাবে, এটা স্টপ হয়ে যাবে, এটা স্থির হয়ে যাবে। দোলনকাল অসীম মানে কি? দেখো এই চিন্তা করো না যে দোলকটা দুলতেই থাকবে, বিষয়টা কিন্তু এই ধরনের না। দোলকটা দুলতে থাকবে না, বরং দোলকটি স্থির হয়ে যাবে। যখন দোলনকাল ইনফিনিটি হয়ে যায় তার মানে দোলকটা আসলে কি স্থির হয়ে একটা জায়গায় যে স্টার্ট থেমে যাবে, একটা জায়গায় যে আটকে যাবে দোলকটা। যখন তুমি পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাও বা এমন এক জায়গায় নিয়ে যাও যে যেখানে তোমার জি এর মান 0, তখন কিন্তু দোলকটা কি হবে? একটা জায়গায় স্টার্ট আটকে যাবে, অর্থাৎ দোলকটা স্থির হয়ে যাবে। তাহলে 4 নম্বর পয়েন্টটা লেখো একটু। 4 নম্বর পয়েন্টটা লেখো, সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে, সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে বা ঘূর্ণায়মান কোন কৃত্রিম উপগ্রহের বা ঘূর্ণায়মান কোন কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে নিয়ে গেলে। স্যার আবার একটু বলেন। কোন সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে, কোন সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে বা ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের, ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে, অর্থাৎ যেখানে g is equal to 0, অর্থাৎ যেখানে g is equal to 0 সেখানে দোলনকাল, সেখানে দোলনকাল 2 পাই √L/g 0, অর্থাৎ t is equal to অসীম হয়ে যায়। যেখানে দোলনকাল t is equal to ইনফিনিটি হয়ে যায়। এই অবস্থায় দোলকটি স্থির হয়ে থাকবে, এই অবস্থায় দোলকটি স্থির হয়ে থাকবে, এই অবস্থায় দোলকটি স্থির হয়ে থাকবে। এবার পয়েন্ট নাম্বার হচ্ছে লাস্ট পয়েন্ট। ধরো এইরকম একটা সরল দোলকে তুমি ববকে, এই বব দোলনকাল অসীম বলতে কি জিনিসটা মানে খালি দুলতেই থাকবে এরকম? দোলনকাল অসীম মানে একটা জায়গায় যে স্টার্ট হয়ে যাবে, স্থির হয়ে যাবে, আটকে যাবে। এখানে অসীম মানে এটা বোঝাচ্ছে না যে দোলনকাল অসংখ্যবার দুলতে থাকবে, এই ধরনের কিছু না, আসলে স্থির হয়ে যাবে। ম্যাথমেটিক্যালি অসীম এসে পড়ে, কিন্তু বিষয়টা হচ্ছে সে একটা পয়েন্টে যে আটকে যাবে। ধরো একটা সরল দোলকের সম্পূর্ণ এই ববটার ভিতরে সম্পূর্ণটা পানি দ্বারা পূর্ণ, সম্পূর্ণ অংশটা পানি দ্বারা পূর্ণ। তো যদি সম্পূর্ণ ববটা পানি দ্বারা পূর্ণ থাকে, এই প্রশ্নটা বেশি করে যদি শেফা থাকে, এখানে একটু ভালো করে খেয়াল করবা। শেফা এমসিকিউটা আমাকে গত সপ্তাহে জিজ্ঞেস করছিলেন। এই সরল দোলকটা যদি সম্পূর্ণটা পানি দ্বারা পূর্ণ থাকে, তাহলে আমরা জানি যে কার্যকর দৈর্ঘ্যের সংজ্ঞা ছিল ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত। অর্থাৎ সম্পূর্ণ যখন পানি দ্বারা পূর্ণ, তখন এই ভার কেন্দ্র কিন্তু ঠিক এই ববটার মাঝখানে হবে, তাই না? যদি সম্পূর্ণ ববটা পানি দ্বারা পূর্ণ থাকে, তাহলে কিন্তু এর ভর কেন্দ্র ঠিক একদম মিডল পয়েন্টে হবে, এইখানে হবে। তাহলে কার্যকর দৈর্ঘ্য L, অর্থাৎ তুমি দোলনকাল কত পাইবা? t is equal to 2 পাই √L/g। এখন যদি এরকম হয় যে তুমি ববটার কোন একটা জায়গায় একটু ফুটো করে দিলা,
কোন একটা জায়গায় ফুটো করে দেওয়ার ফলে কি হবে, এখান থেকে কিন্তু পানিগুলো পড়তে থাকবে। তাহলে পানিগুলো যখন পড়বে তখন আস্তে আস্তে কিন্তু ববের পানি খালি হতে থাকবে, অর্থাৎ ববটা কিন্তু আস্তে আস্তে পানি কমতে থাকবে। এখান থেকে যেহেতু পানিগুলো পড়ে যাবে তাহলে পানি কমতে থাকবে। তাহলে পানি যদি কমে তাহলে এই ববটার পানির ভার কেন্দ্র কোথায়, মাঝখানে থাকবে না উপরে যাবে না নিচে যাবে, বলতো? স্যার নিচে নামবে। নিচে নামবে। আমরা কিন্তু ফিফথ অধ্যায়ে পড়ে আসছি যে প্রথম যখন সম্পূর্ণ কুয়াটা পানি দ্বারা পূর্ণ ছিল তার পানির সরণ বের করছিলাম h/2। এরপর যখন আবার অর্ধেক পানি পূরণ করতে বললো তখন কিন্তু h/4 মানে কমে যাচ্ছে, ভার কেন্দ্র নিচের দিকে নামতেছে। যখন সম্পূর্ণ ববটা পানি দ্বারা পূর্ণ ছিল তখন ভার কেন্দ্র কিন্তু ঠিক একদম মিডলে ছিল। এরপর যখন পানি কমতে থাকলো ভার কেন্দ্র কিন্তু নিচের দিকে নামতে থাকলো। যদি অর্ধেক পানি কমে যায় তবে ভার কেন্দ্র কিন্তু h/4 হয়ে যাবে। ভার কেন্দ্র কিন্তু h/4 হয়ে যাবে। মনে করো আমি ধরলাম যে অর্ধেক পানি কমে গেল। অর্ধেক পানি কমে যাওয়ার ফলে দেখো আগে ভার কেন্দ্র ছিল কিন্তু এই পর্যন্ত, এই পর্যন্ত ছিল l, তোমার এখান থেকে এইটুকু ছিল l, এই চিত্রটা খেয়াল করো। এখন যদি পানি অর্ধেক হয়ে যায় তাহলে ভর কেন্দ্র কিন্তু ঠিক আরো অর্ধেক নিচে নেমে যাবে। তাহলে ভর কেন্দ্র যদি আরো অর্ধেক নিচে নেমে যায় তাহলে l এর মানও কি আরো কিছু বেড়ে যাবে না? যদি ভর কেন্দ্রটা নিচের দিকে নেমে আসে, আগে তো মাঝখানে ছিল, পানি তখন পুরোটা ছিল, যখন পানি অর্ধেক তাহলে ভর কেন্দ্র ধরো আরো অর্ধেক নেমে গেছে, তার মানে এখন ভর কেন্দ্র কিন্তু এই জায়গা থেকে কতটুকু নামবে, ধরো l/4 নেমে যাবে। তাহলে ভর কেন্দ্র যদি আরো নেমে যায় তখন তোমার কার্যকর দৈর্ঘ্য তো কিন্তু বেড়ে যাবে। তাই কার্যকর দৈর্ঘ্য যদি বেড়ে যায় তার মানে তোমার তখন দোলনকালও বেড়ে যাবে। তাহলে দোলনকাল যদি বেড়ে যায় তখন কিন্তু দোলকটা কি ধীরে চলবে। ভালো করে জিনিসটা বুঝে নাও, এটা কিন্তু পরীক্ষায় ম্যাথেও আসে, সিকিউতে আসে, এমসিকিউতে আসে। তোমরা ভালো করে বুঝো না, মুখস্থ করে ফেলো। প্রথম যখন ববটা পানি দ্বারা পূর্ণ ছিল দোলনকাল স্বাভাবিক। যখনই ববটা পানি অর্ধেক হয়ে গেল তখন পানির গড় সরণ বা ভার কেন্দ্রের সরণ যেটাই বলো না কেন সেটাও কিন্তু নিচের দিকে নেমে যাবে। যতটুকু পানি ধরো অর্ধেক পানি হয়ে গেছে গা, তাহলে ভার কেন্দ্র এখন আগে যে জায়গা ছিল সেখান থেকে আরো 1/4 নিচে নেমে যাবে, অর্থাৎ আরো l/4 যোগ হবে। যতটুকু পানি তার l/4 যোগ হবে, এখানে l/4 নিচে নেমে যাবে, অর্থাৎ তোমার কার্যকর দৈর্ঘ্য বেড়ে যাবে। এই কার্যকর দৈর্ঘ্য যদি বেড়ে যায় তার মানে দোলনকাল বেড়ে যাবে। দোলনকাল বেড়ে যাওয়া মানে কিন্তু ববটা ধীরে চলবে। এরপর ঘটনা কি, 3 নাম্বার কেসটা কি? 3 নাম্বার কেসটা কি হবে? 3 নাম্বার কেসটা কি হবে যে তোমার আস্তে আস্তে কি হবে, পানি সম্পূর্ণটা খালি হয়ে যাবে। তাহলে পানি যখন সম্পূর্ণটা খালি হয়ে যাবে অর্থাৎ তখন জাস্ট এইরকম হবে, ববটা এরকম খালি হয়ে গেছে। এখন ভার কেন্দ্র কই থাকবে বলো? আবার মিডল পয়েন্টে শুরু হবে। আবার ভার কেন্দ্র কোথায় চলে যাবে? আবার মিডল পয়েন্টে চলে আসবে। আবার ভার কেন্দ্র মিডল পয়েন্টে চলে আসবে, কারণ এখন তো পানি খালি। পানি খালি মানে কি, ববটার ভার কেন্দ্র এখন কোথায়? মাঝখানেই আছে। আগে তো পানি পূর্ণ অবস্থায় ছিল, পানি কম অবস্থায় ছিল, এখন তো কোনো পানিই নেই। তাহলে ভর কেন্দ্র এখন মাঝখানে, ভর কেন্দ্র তো মাঝখানেই কাজ করে। তার মানে কিন্তু আবার দোলনকাল কি হবে? আবার দোলনকাল কি বলো? কমে যাবে, অর্থাৎ কারণ এল হয়ে গেছে, এখন দোলনকাল প্রথমটার মতো হয়ে যাবে। তারপর দোলকটা কি পূর্বের মতো চলবে। তাহলে প্রথম যখন পানি পূর্ণ অবস্থায় ছিল একটা নির্দিষ্ট দোলনকাল ছিল, যেই পানি পড়তে শুরু করলো দোলকটা কিন্তু আস্তে চলা শুরু করলো। এরপর যখন সম্পূর্ণ পানি পড়ে যাবে দোলকটা ফাস্ট হয়ে যাবে। অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন করে এইভাবে যে একটা দোলকের নিচে যদি ফুটো হয়ে যায় দোলনকালে কিরূপ পরিবর্তন হবে? প্রথমে আস্তে আস্তে চলবে, পরে যে দ্রুত চলবে। প্রথমে আস্তে আস্তে চলবে, তারপর যে দ্রুত চলবে। এটা হচ্ছে প্রথম কন্ডিশন, স্বাভাবিক অবস্থা। এটা হচ্ছে 2 নাম্বার যখন অর্ধেক পানি। এটা হচ্ছে 3 নাম্বার যখন সম্পূর্ণ পানি খালি হয়ে গেছে। তো এটা হচ্ছে স্লো, আর যখন সম্পূর্ণ পানি খালি হয়ে যাবে তখন আবার ফাস্ট হয়ে যাবে। দেখো কার কোনো প্রশ্ন আছে কিনা? কার কোনো প্রশ্ন আছে কিনা বলো? না স্যার। আচ্ছা তাহলে দেখো এটা এই কোশ্চেনটা মানে এটা
এই পয়েন্টটা কত নম্বর পয়েন্টে আসবে? এটা 5 নম্বর পয়েন্ট না? দেখো 5 নম্বর পয়েন্টে লেখো, একটি সরল দোলকের একটি সরল দোলকের ফাঁপা ববকে তরল দ্বারা পূর্ণ করে তলায় ছোট ছিদ্র করে দিলে এবং তরল ফোঁটায় ফোঁটায় পড়তে থাকলে স্যার এবং এর পরে কি বললেন? এবং তরল ফোঁটায় ফোঁটায় পড়তে থাকলে প্রথমে দোলকটি ধীরে এবং পরবর্তীতে দ্রুত চলবে গাড়ি দিবা, কারণ তখন ববের এবং তরলের লব্ধি ভারকেন্দ্র দেখছো? দেখা হয়েছে? জি স্যার। জি স্যার। ক্রমান্বয়ে জ্যামিতিক কেন্দ্র থেকে নিচের দিকে নামতে থাকে। গাড়ি দিবা, দেখছো? জি স্যার। কার্যকর দৈর্ঘ্য L বৃদ্ধি পায় এবং ববটি দোলনকাল বৃদ্ধি পায় বিধায় ধীরগতি সম্পন্ন হয়। কার্যকর দৈর্ঘ্য L বৃদ্ধি পায় এবং দোলনকাল বৃদ্ধি পায় বিধায় ববটি ধীরগতি সম্পন্ন হয়। গাড়ি দেখছো? দেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, এরপর আরো তরল পড়তে থাকলে লব্ধি ভারকেন্দ্র ব্র্যাকেটে লিখবা বব ও তরলের ব্র্যাকেট ক্লোজ করে দিবা, উপরের দিকে উঠতে থাকে।
স্যার। গাড়ি, ফলে কার্যকর দৈর্ঘ্য এল, ফলে কার্যকর দৈর্ঘ্য এল হ্রাস পায় এবং সংশ্লিষ্ট দোলনকাল হ্রাস পায় সংশ্লিষ্ট দোলনকাল হ্রাস পায়, ফলে বকটি দ্রুত চলে। বুঝছে? লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা। এবার আমরা সরল দোলকের সাথে আমরা গ্রাফগুলো দেখব। গ্রাফগুলো মানে হচ্ছে আমরা t এর কি সূত্র পাইছি, t = 2 পাই √l ডিভাইডেড বাই t। তাহলে আমরা এখান থেকে দুই তিনটা গ্রাফ দেখব। প্রথমে আমরা t এর সাথে l এর গ্রাফটা দেখব। তো t এর সাথে যদি l এর গ্রাফটা অঙ্কন করি অর্থাৎ √l, অর্থাৎ t এর সাথে l এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। তাহলে এই গ্রাফটা যদি অঙ্কন করি আমরা, y অক্ষ বরাবর যদি t দেই এবং x অক্ষ বরাবর যদি √l দিই, বলতো গ্রাফটা কি ধরনের হবে? কে বলতে পারবা? বলো। স্যার মূল বিন্দুগামী হবে না? মূল বিন্দুগামী সরলরেখা হবে, তাই না? তাহলে গ্রাফটা কি ধরনের হবে? মূল বিন্দুগামী সরলরেখা হবে। যদি তুমি x অক্ষ বরাবর √l দাও, এবং y অক্ষ বরাবর যদি t অঙ্কন করো, তবে গ্রাফটা হবে ডাইরেক্টলি তোমার সমানুপাতিক, মানে মূল বিন্দুগামী সরলরেখা হবে। এরপর আবার গ্রাফ অঙ্কন করা যায় হচ্ছে t এর সাথে যদি g এর গ্রাফ অঙ্কন করি। দুইটা গ্রাফ অঙ্কন করতে পারবো এখান থেকে আমরা g এর। এখানে আরেকটা গ্রাফ আসবো আস্তে আস্তে পরে। যদি আমরা y অক্ষ বরাবর t খেয়াল করো এবং x অক্ষ বরাবর যদি 1/√g দিই, যদি x অক্ষ বরাবর 1/√g দিই, তবে গ্রাফটা কি ধরনের হবে বলো তো? গ্রাফটা কি ধরনের হবে? এটা তো মূল বিন্দুগামী হবে, সরলরেখা। এটাও মূল বিন্দুগামী সরলরেখা হবে। গ্রাফ উঠায় নাও সব, সবগুলো এমসিকিউতে আসে পরীক্ষায়। সবগুলো গ্রাফ ইম্পর্টেন্ট, এখানে সবগুলো গ্রাফই পরীক্ষায় এমসিকিউতে আসবে। যে কটা গ্রাফ দেখাবো সেই কটা গ্রাফ কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপর দেখো আবার এই গ্রাফটারই t এর সাথে যে g এর সম্পর্ক গ্রাফটা, এটাকে আবার আরেক ভাবে দেখাতে পারি আমরা। যদি আমরা এই গ্রাফটারে রাখি, এই কোশ্চেনটা দেখো, t স্কয়ার প্রপোর্শনাল টু 1/g, t স্কয়ার প্রপোর্শনাল টু 1/g, অর্থাৎ আমরা জাস্ট স্কয়ার করছি। t স্কয়ার প্রপোর্শনাল টু 1/g হয় এবং আমরা যদি এখানে y অক্ষ বরাবর t স্কয়ার এবং x অক্ষ বরাবর যদি g অঙ্কন করি, বলো এটা গ্রাফটা কি ধরনের হবে? বলো এটা গ্রাফ কি ধরনের হবে? স্যার এটা তো উপর থেকে নিচের দিকে যাবে আর একটু বাঁকানো ধরনের হবে। মানে কি? বাঁকা
এটা আয়তাকার পরাবৃত্তাকারের মতো হবে, তাই না? এটা হচ্ছে এই ধরনের গ্রাফ। কারণ এটা কি সমীকরণ? এটা হচ্ছে আসলে y proportional to 1/x এর কার্ভ। y proportional to 1/x এর কার্ভ। সবগুলো গ্রাফ উঠাও। এবার একই জিনিস যদি আবার এইভাবে দেখাই, তোমার y অক্ষ বরাবর t স্কয়ার আর x অক্ষ বরাবর 1/g, এটা গ্রাফ কিরকম হবে বলো? এটা মূলবিন্দুগামী সরলরেখা হবে। এটা মূলবিন্দুগামী সরলরেখা হবে। যারা ইকুয়েশন সরলরেখা জ্যামিতি ভালো করে পারো তাদের জন্য অনেক ইজি, যারা পারো তাদের কষ্ট করে মুখস্থ করতে বেশি উপায় নাই। এবার আরেকটা গ্রাফ দেখাই আমরা। যদি t এর সাথে l এর গ্রাফটা যদি আমরা এরকম ভাবে দেখাই যে y অক্ষ বরাবর t আর x অক্ষ বরাবর যদি l হয়, y অক্ষ বরাবর t আর x অক্ষ বরাবর যদি l হয়, তবে গ্রাফটা কি ধরনের হবে বলো? কিসের গ্রাফ হবে? বলো কিসের গ্রাফ হবে বলো একটু। স্যার এই টি স্কয়ার নাকি রুট এল? শুধু l, t আর l, t আর l, অর্থাৎ এই গ্রাফটা হবে y √x এর গ্রাফ। এটা গ্রাফটা হচ্ছে এই ধরনের। তো সবগুলো পরীক্ষায় আসে এমসিকিউ তে, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট এই গ্রাফগুলো, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই হচ্ছে সরল দোলক গেল আমাদের। এবার হচ্ছে আমাদের সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ সরল দোলক। এটা এক ধরনের সরল দোলক, কিন্তু স্পেশাল টাইপ অফ সরল দোলক। অর্থাৎ এই সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড। সেকেন্ড দোলক এক ধরনের সরল দোলক। সেকেন্ড দোলক কিন্তু এক ধরনের সরল দোলক, কিন্তু সকল সরল দোলক কিন্তু সেকেন্ড দোলক না। কারণ সেকেন্ড দোলকের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা হচ্ছে যেই দোলকের দোলনকাল 2 সেকেন্ড, অর্থাৎ প্রতি 2 সেকেন্ডে একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করবে। প্রতি 2 সেকেন্ডে একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করবে। কি বললাম? যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে বলা হয় সেকেন্ড দোলক। অর্থাৎ সেকেন্ড দোলক প্রতি 2 সেকেন্ডে একটি পূর্ণ দোলন সম্পূর্ণ করবে। দোলনকাল নিয়ে একটা কথা বলি, কালকে একজন স্টুডেন্ট দোলনকালই বাইর করতে পারতেছে না ওই অঙ্কটার মধ্যে, যেটার মধ্যে দেওয়া আছে তোমার হচ্ছে ওই কত ঘন্টায় কটা দোলন সম্পূর্ণ করে। এত সহজ জিনিসটা। দোলনকালের সংজ্ঞা কি? যে একটা পূর্ণ দোলন দিতে যে সময় লাগে, একদম সহজভাবে শিখিয়ে দেই। দোলনকালের সূত্র হচ্ছে, যদি না পারো টি কিসে রাখবা? সেকেন্ডে। আর তোমার এন হচ্ছে নাম্বার অফ অসিলেশন। এই সূত্রটা বাইর করব। এটা পারি নেই সাদিয়া, এটা পারি নেই বের করতে, যে দোলনকাল কেমনে বের করব। টি এর মানটা বের করুন সেকেন্ডে, টি এর মানটা সেকেন্ডে রাখতে হবে। আর এন হচ্ছে দোলন সংখ্যা, যে কয়টা দোলন দিতে আছে, তবেই দোলনকাল বের হয়ে যাবে এখান থেকে, দোলনকাল বের হয়ে যাবে। আচ্ছা তাহলে সেকেন্ড দোলকে আসি। সেকেন্ড দোলক হচ্ছে যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড, তাকে বলা হয় সেকেন্ড দোলক।
যেমন দোলক ঘড়ি, দোলক ঘড়ি আমাদের যে আগে যে ঘড়িগুলো ছিল বড় বড় ঘড়ি, এই বড় বড় ঘড়িতে যে পেন্ডুলাম নিচে ঘন্টার মতো ছিল, এইসব সেকেন্ড দোলক ছিল। এবং প্রত্যেকটা সেকেন্ড দোলক কি করবে, তোমার অর্ধ সেকেন্ডে মানে 1 সেকেন্ডে একটা টিক দিবে, 1 সেকেন্ডে একটা টিক দিবে, অর্থাৎ 2 টিকে 1 দোলন হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। সেকেন্ড দোলকে 2 টিকে একটি পূর্ণ দোলন, 2 টিকে একটি পূর্ণ দোলন, 2 টিকে, এটা মনে রাখবা। সেকেন্ড দোলকের ক্ষেত্রে 2 টিকে একটি পূর্ণ দোলন হবে। 2 টিক বা কোন কোন জায়গায় 2 টিকে, টিক টিক পরে যে ঘড়িটা টিক টিক আওয়াজ হয়, টিক 2 টিকে, অথবা এটাকে বলা হয় বিটও বলতে পারো, বিট, হার্ট বিট যেটা আমাদের বিট। 2টা বিট দিলে বা 2টা টিক দিলে একটা পূর্ণ দোলন, 1 টিকে অর্ধ দোলন। সেকেন্ড দোলক স্পেশাল টাইপ অফ তোমার সরল দোলক, কিন্তু সকল সেকেন্ড দোলক সরল দোলক হলেও সকল সরল দোলক সেকেন্ড দোলক না। এটা প্রশ্ন আসে 2 নম্বরের জন্য। সকল সেকেন্ড দোলক সরল দোলক হলেও সকল সরল দোলক সেকেন্ড দোলক নয়, ব্যাখ্যা করো, পরীক্ষায় আসে এটা। তাহলে সেকেন্ড দোলকে দোলনকাল যদি 2 সেকেন্ড হয়, কার্যকর দৈর্ঘ্য কত আসে? তাহলে আমরা জানি যে t is equal to 2 pi root over l divided by g, তাহলে অর্থাৎ l is equal to আসবে g t square divided by 4 pi square। t এর মান তো 2 সেকেন্ড, g এর মান বসাইলাম না আমরা, g divided by pi square। যদি পৃথিবীর পৃষ্ঠ হয়, g এর মান 9.8 বসাইবা, l এর মান 0.99 আসবে। পরীক্ষায় আসে যে সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য নির্ণয় করো, সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য নির্ণয় করো। যদি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য নির্ণয় করতে বলে তবে এই সূত্র দিয়ে করতে হবে। মানে পৃথিবীর জন্য সেকেন্ড দোলক কার্যকর দৈর্ঘ্য 0.99 মিটার। চেক করে দেখতে পারো, জি এর মান 9.8 বসাও, পাই স্কয়ার দিয়ে ভাগ করো, 0.99 আসবে, 0.99 আসবে। দেখো ঠিক আছে। দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের আরেক ক্লাস লাগবে, শেষ হবে না। তার ক্লাস শেষ? হ্যাঁ, আজকে ক্লাস শেষ। ওকে স্যার। স্যার ওই ক্লাসে কি